রিচ ড্যাড পোর ড্যাড বইটা পড়লে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, আর সেটা হলো ধনীরা টাকা পয়সাকে আমাদের মতো করে দেখে না, বিশেষ করে যখন ট্যাক্সের কথা আসে। তো চলুন আজ আমরা এই বইয়ের আলোকে দেখি ব্যাপারটা আসলে কি, আর কর্পোরেশনগুলো কিভাবে এই খেলার একদম কেন্দ্রে রয়েছে। একদম চমকে ওঠার মতো একটা কথা, তাই না? আমরা তো ছোটবেলা থেকে রবিনহুডকে হিরো হিসেবেই জেনে এসেছি, যে ধনীদের থেকে লুট করে গরিবদের সাহায্য করে। কিন্তু লেখকের ধনী বাবা বলছেন রবিনহুড আসলে একজন ঠগ। এই একটা কথাই কিন্তু আমাদের পুরো চিন্তাভাবনাকে একটা ঝাঁকুনি দিয়ে দেয়। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনা শুরু। তো চলুন শুরু করা যাক ট্যাক্সের একটা বিশাল মিথ বা উপকথা দিয়ে। মানে ওই যে একটা ধারণা আছে না, যে ধনীদের উপর বেশি করে ট্যাক্স বসালে গরিবদের ভালো হবে। আচ্ছা, এই ধারণার পেছনেও কিন্তু একটা বেশ অবাক করার মতো ইতিহাস আছে। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ইনকাম ট্যাক্স বা আয়কর কিন্তু সবসময় ছিল না। ভাবুন একবার, প্রথমে ব্রিটেনে এটা আনা হয়েছিল নেপোলিয়নের সাথে যুদ্ধের খরচ চালানোর জন্য, মানে একটা টেম্পোরারি ব্যাপার। এরপর আমেরিকাতেও গৃহযুদ্ধের খরচের জন্য এটা চালু হয়। কিন্তু মজার ব্যাপার হলো, যেটা শুরু হয়েছিল একটা অস্থায়ী ব্যবস্থা হিসাবে, সেটাই পরে ইংল্যান্ড আর আমেরিকায় একটা পার্মানেন্ট বা স্থায়ী নিয়ম হয়ে গেল। আর এখানেই হচ্ছে আসল টুইস্ট। এই ট্যাক্সের আইডিয়াটা সাধারণ মানুষের কাছে কিভাবে বিক্রি করা হয়েছিল জানেন? বলা হয়েছিল এটা নাকি ধনীদের শাস্তি দেওয়ার একটা উপায়। মানে গরিব আর মধ্যবিত্তদের বোঝানো হয়েছিল, চিন্তা নেই, এই ট্যাক্স শুধু বড়লোকদের জন্য। আর এই কথা বিশ্বাস করেই কিন্তু সাধারণ মানুষ আইনটার পক্ষে চলে আসে। তো প্রশ্নটা হলো, তাহলে আসলে কি ঘটল? আইনটা তো বানানো হয়েছিল ধনীদের টার্গেট করে, কিন্তু বাস্তবে এই চাপটা কাদের উপর গিয়ে পড়ল? চলুন এটাই এখন দেখি। এখন আমরা কথা বলবো কর্মচারীদের জন্য তৈরি হওয়া একটা ট্যাক্সের ফাঁদ নিয়ে, একটা এমন সিস্টেম যেখানে বেশিরভাগ চাকরিজীবী মানুষ নিজেদের অজান্তেই আটকে পড়েন। এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখুন টাকার প্রবাহ বা ক্যাশ ফ্লোর দুটো একদম আলাদা প্যাটার্ন দেখানো হয়েছে। বাম দিকে আছেন একজন এমপ্লয়ি বা কর্মচারী। তিনি কি করেন? প্রথমে ইনকাম করেন, তারপর সাথে সাথে সরকার ট্যাক্স কেটে নেয়, আর একদম শেষে যা হাতে থাকে সেটা তিনি খরচ করেন। এবার ডান দিকে দেখুন একজন কর্পোরেশনের মালিক। তিনি প্রথমে ইনকাম করেন, তারপর নিজের যাবতীয় খরচ করেন, আর একদম শেষে যা লাভ হিসেবে টিকে থাকে সেটার ওপর ট্যাক্স দেন। শুধু এই সময় কাটা উল্টে যাওয়ার কারণেই কিন্তু পুরো খেলাটা পাল্টে যায়। এই ছবিটা দেখুন, একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের ক্যাশ ফ্লো ঠিক এভাবেই কাজ করে। মাইনেটা অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথেই ট্যাক্স, বিল, নানা রকম খরচের খাতে বেরিয়ে যায়। ফলে মাস শেষে আর কিছুই তেমন বাঁচে না। এটা একটা চক্রের মতো, যেখানে মানুষ অন্যের জন্য খেটেই যায়, কিন্তু নিজের সম্পদ আর তৈরি করতে পারে না। ভাবতে পারেন, বইটাতে একটা ভয়ঙ্কর কথা বলা আছে। একজন সাধারণ কর্মচারী নাকি বছরের প্রথম কয়েক মাস, মানে জানুয়ারি থেকে প্রায় মে মাস পর্যন্ত শুধু সরকারের ট্যাক্স দেওয়ার জন্যই কাজ করেন। মানে আপনার বছরের প্রায় ৫ মাসের মাইনে আপনার হাতে আসার আগে সরকারের কাছে চলে যাচ্ছে। এটা আর্থিক স্বাধীনতার পথে কত বড় একটা বাধা, চিন্তা করুন। তাহলে প্রশ্ন হলো, এই ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? ধনীরা এমন কি জানে যা সাধারণ মানুষ জানে না? চলুন এবার তাদের সেই সবচেয়ে বড় রহস্যটা জানা যাক। কর্পোরেশন শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? বিশাল কাচের বিল্ডিং, অনেক কর্মচারী, তাই না? কিন্তু বইটা বলছে ব্যাপারটা অত জটিল না। একটা কর্পোরেশন আসলে একটা ফাইল ফোল্ডারে রাখা কিছু আইনি কাগজপত্র ছাড়া আর কিছুই না। কিন্তু এই সাধারণ জিনিসটাই ধনীদের সবচেয়ে বড় অস্ত্র। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, কর্পোরেশনটা আপনার ব্যক্তিগত জীবনের বাইরে একটা আলাদা আইনের সত্তা হিসেবে কাজ করে। মানে আপনার ব্যবসা আর আপনার ব্যক্তিগত সম্পদ দুটো একদম আলাদা। এর সবচেয়ে বড় সুবিধা হলো, ব্যবসার কোনো ঝামেলার আঁচ আপনার ব্যক্তিগত সম্পদে এসে লাগে না। এটা একটা লিগ্যাল শিল্ড বা আইনের ঢালের মতো কাজ করে। আর সুবিধাগুলো দেখুন, কর্পোরেশন থাকলে আপনি ট্যাক্স দেওয়ার আগেই সব খরচ করে ফেলতে পারেন। মানে আগে খরচ, পরে ট্যাক্স। শুধু তাই না, ব্যক্তিগত গাড়ির খরচ, ইন্স্যুরেন্স, এমনকি বেড়াতে যাওয়াটাকেও বোর্ড মিটিং দেখিয়ে কোম্পানির খরচ হিসেবে দেখানো যায়। আর এই সবই কিন্তু আইন মেনে। একজন সাধারণ কর্মচারীর জন্য যা ভাবাও সম্ভব না। তবে হ্যাঁ,
কর্পোরেশনের মতো এত শক্তিশালী একটা টুল ব্যবহার করতে গেলে কিন্তু বিশেষ জ্ঞানের দরকার, আর এই জ্ঞানকেই বইটাতে বলা হচ্ছে ফিন্যান্সিয়াল আইকিউ বা আর্থিক বুদ্ধিমত্তা। এই ফিন্যান্সিয়াল আইকিউর 4টে মূল স্তম্ভ আছে। প্রথমটা হলো অ্যাকাউন্টিং, মানে সংখ্যা বুঝতে পারা, ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে পারা। দ্বিতীয়টা ইনভেস্টিং, মানে টাকা দিয়ে কিভাবে আরও টাকা বানানো যায় সেই বিজ্ঞানটা জানা। তৃতীয়টা হলো মার্কেট বোঝা, মানে সাপ্লাই আর ডিমান্ডের খেলাটা ধরতে পারা। আর চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ হলো আইন, মানে ট্যাক্সের সুবিধা আর সুরক্ষা পাওয়ার জন্য কর্পোরেশনকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানা। আর আসল কথা হলো, এই 4টে যে কোনো একটা জানলেই হবে না। এই 4টে স্কিল যখন একসাথে কাজ করে তখনই তৈরি হয় আসল আর্থিক বুদ্ধিমত্তা। আর ঠিক এই কারণেই ধনীরা এই টাকার খেলাটা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্টলি খেলতে পারে। তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন কথা বলবো আমাদের সবার সবচেয়ে শক্তিশালী সম্পদটা নিয়ে। এই ছবিটা দেখুন, এখানে দুটো রাস্তার কথা বলা আছে। একটা রাস্তা হলো সারা জীবন খেটে যাওয়া, আয়ের প্রায় অর্ধেক ট্যাক্স দিয়ে দেওয়া, আর যা বাঁচবে তা সেভ করা, যার ওপর আবার ট্যাক্স দিতে হবে। আর দ্বিতীয় রাস্তাটা হলো নিজের আর্থিক বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য সময় দেওয়া, নিজের মস্তিষ্ককে কাজে লাগানো। কোনটা বেশি কঠিন রাস্তা বলে মনে হয়? শেষ পর্যন্ত বইটার মূল কথাটা এটাই, আমাদের আসল সম্পদ কিন্তু কোনো বাড়ি, গাড়ি বা ব্যাংক ব্যালেন্স নয়। আমাদের আসল সম্পদ হলো আমাদের মন। এটাই আমাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, কারণ সঠিক জ্ঞান থাকলে এই মনই পারে অসীম সম্পদ তৈরি করতে। আর এখানেই আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়। বেশিরভাগ মানুষই কিন্তু ইনভেস্টিং শেখার পেছনে সময় না দিয়ে সরাসরি ইনভেস্টমেন্ট কিনে ফেলে। এখন সিদ্ধান্তটা আমাদের নিতে হবে, আমরা কি না জেনে শুনেই খেলায় ঝাঁপ দেব, নাকি প্রথমে শেখার জন্য, নিজের জ্ঞানের জন্য বিনিয়োগ করব? এই একটা সিদ্ধান্তেই কিন্তু আমাদের গোটা আর্থিক ভবিষ্যৎটা ঠিক করে দিতে পারে।